জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয়দের ছোড়া ইটপাটকেল, ককটেল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে বিজিবি। গম কেটে নেয়ার ভুয়া অভিযোগ তুলে সকালে কালীগঞ্জ সীমান্তে ঢুকে বাংলাদেশিদের ক্ষেত নষ্ট করে ভারতীয়রা। কেটে দেয়া হয় আম গাছ সহ বিভিন্ন ফলের গাছ। এ সময় ভারতীয়দের ধাওয়া দেন স্থানীয়রা। এক পর্যায়ে ইটপাটকেল, তীরধনুক ও ককটেল নিয়ে সীমান্তে অবস্থান নেয় তারা। ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার হুমকি দেয় দেশটির সীমান্তের জনগণ। এ সময় তাদের প্রতিহতে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বাংলাদেশিরাও। ভারতীয়দের ছোড়া ঢিল ও তীরের আঘাতে অন্তত ৩০ বাংলাদেশি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি। ওই দিক থেকে ঢেল আসছে, পাটকেল আসছে, এদিক থেকে আমরা কিছু ঢেল ছুড়েছি, কারণ আমাদের জীবন তো বাঁচাতে হবে, আমাদের দেশকে তো রক্ষা করতে হবে। বাংলাদেশের বিজিবি যখন বাধা দেয় তখন ওদের বিএসএফে গ্যাস নিক্ষেপ করেছে, যে কয়েকজন আহত এবং মনে করেন একটা বিজিবির প্রায় একটা লোক কেটে গেছে, এটুকু জানতে পারলাম। আর এই কয়েকজনকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন চাওয়া বিএনপির রাজনৈতিক কৌশল। রাজধানীতে বিকেলে শ্বেতপত্র, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সংস্কার নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অতীতের ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নীতিমালা সাজাচ্ছে বিএনপি। আগামী নির্বাচনে ঋণ খেলাপিদের বিএনপি মনোনয়ন দেবে না বলেও জানান তিনি। আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা তা দেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন নমিনেশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। মির্জা সাহেব, এটা কি স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স? আমি বলবো আপনি ট্যাকটিক্সও বলতে পারেন, স্ট্র্যাটেজিও বলতে পারেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরা। প্রধানমন্ত্রী দুবারের বেশি হতে পারবেন না, সে কথা আমরা বলেছি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা অনেক বেশি করে বৃদ্ধি করার কথা বলেছি। আমরা এই বিষয়গুলোতে আসতে চাই। আমরা পার্লামেন্টে আমরা দুটো কক্ষ করতে চাই। ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর পর্যায়ের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। সকাল থেকেই মিছিল নিয়ে নগরীর মাদ্রাসা ময়দানে সমাবেশস্থলে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আঞ্জুমের বাবা সাইদুল হক। বেলা 11টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির। পরে একে একে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করেন তারা। যুদ্ধ আমাদের শেষ হয়, আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। পরে শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পদযাত্রা। এ সময় ছাত্রদলের নেতারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া সহ কয়েকটি দাবি তুলে ধরেন।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সব ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। বিকেলে প্রকল্প পরিদর্শন শেষে আরও বলেন, প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি না হলে এসব প্রকল্প আদৌ প্রয়োজন আছে কিনা ভেবে দেখবে সরকার। বিকেলে পরিবেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা বলেন, ভূমি অফিসের যোগ সাজশে সরকারি খালগুলো এখন ব্যক্তি মালিকানার রেকর্ড করে ভরাটের মাধ্যমে ভবন তৈরি করা হয়েছে। এ সময় জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান ফারুকী আজম। এদিকে রোববার জলাবদ্ধতা নিরসন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সভা করবেন উপদেষ্টারা। বর্ষার আগে কি কি করা যায় এইটা দেখার জন্য, যাতে অন্তত একটা দৃশ্যমান উন্নতি হয় আর কি। মামলার তালিকাগুলো নেব এবং এই মামলাগুলোর ব্যাপারে কি করা যায় সেটা আমরা দেখব। জমি অধিগ্রহণের কিছু ব্যাপার আছে, তো সেটাও আমরা দেখব কোথায় কোথায় জমি অধিগ্রহণ করা প্রয়োজন, এবং এই জন্য আমরা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার তাদের সঙ্গে আলাপ করব। খালগুলো ভরাটের তিনটা বড় বড় কারণ। একটা হচ্ছে ভূমি অফিসের সাথে যোগসাজশে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, সেখানে বড় বড় বিল্ডিং উঠে গেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, এই যে পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে পড়তেছে এটার কারণে। আরেকটা হচ্ছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক। তো তিনটাই জটিল সমস্যা। আরেকটা হচ্ছে প্রকল্পগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটা বড় ব্যাপার আছে। ফলে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল বসবো। নগর পরিকল্পনাবিদ ইত্যাদি যারা আছেন তাদের সবার সাথে আমরা বসবো এবং তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা নেব। আর সর্বোপরি সহযোগিতা নেব নগরে যারা বসবাস করেন। এই নগর তারাও এই দায়ের জন্য কম দায়ী না। নগর বসবাসকারী যত্রতত্র ময়লা আবর্জনা ইত্যাদি এনক্রচমেন্ট এই সমস্ত কিছু দিয়ে তারাও এক ধরনের দায় নিতে হবে। ফেসবুক পোস্টে প্রকাশ্যে লাল সন্ত্রাস ঘোষণা দেয়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করার কথা জানান তারা। বিকেলে মধুর ক্যান্টিনে মেঘমল্লার বসুর দেয়া লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকি নিয়ে শঙ্কিত হয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। বলেন, দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় খেয়াল করলে দেখা যায় তার পেছনে এই লাল সন্ত্রাসীদের হাত রয়েছে। তারা যুগ যুগ ধরে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে এবং দিবালোকে মানুষকে হত্যা করেছে। তারা সেই লাল সন্ত্রাসকে পুনরায় কায়েম করতে চান। লাল সন্ত্রাসের ঘোষণা প্রকাশ্যে জঙ্গিবাদের ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান তারা। এই জঙ্গি মেঘমল্লার বসুর যে একটা ফেসবুক পোস্ট যে আমাদের স্বাভাবিকভাবে যে উদ্বেগের প্রকাশ ঘটিয়েছে, বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সে জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জীবন নিয়ে আজ বেশ শঙ্কায় ভুগছি। সহিংসতা এবং সন্ত্রাসের হুমকি দিয়েছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি করছি। আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চক্রান্ত হতে পারে, যা মেঘমল্লার বসুর পোস্টে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার এবং পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সভায় সংগঠনটির দাবি তুলে ধরা হয়। প্রতিবাদ মিছিলে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদেরও গ্রেপ্তার করতে হবে এবং আদিবাসীদের ওপর হামলাকারী যে ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। পাঠ্যপুস্তকে গ্রাফিতি বাদ দেয়া গণঅভ্যুত্থানের মৌলিক ম্যান্ডেটের লঙ্ঘন ব্যাখ্যা দিয়ে বর্তমান সরকারকে জনমুখী হওয়ার আহ্বান জানান তারা বলেন, শুধু হামলাকারীদের গ্রেপ্তার নয়, আদিবাসীদের সংবিধানে স্বীকৃতি দিয়ে পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনরায় যুক্ত করার দাবি জানায় সংগঠনটি। আক্রমণের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা আমাদেরকে সবসময় পৃথক করে রাখতে চায়, বিচ্ছিন্ন করে রাখতে চায়। রাজনীতিতে আজকে যে উগ্রবাদী আস্ফালন, সেই আস্ফালন আমরা প্রতিফলন সেটা আমরা দেখছি। আমরা অতি সত্বর সকল আসামিকে গ্রেপ্তার চাই এবং অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে যেন
শাস্তির ব্যবস্থা করা হয় সেটি চাই। অভ্যুত্থানের মূল্য ছিল সবাই সকলকে ঢালিয়ে রক্ষা করবে, কিন্তু কার্যত আমরা কি দেখছি? আমরা দেখছি মূলত একটি বিশেষ গোষ্ঠী অন্যদের উপর আধিপত্য বিস্তার করছে। কলকাতার আরজি কর কাণ্ডের 162 দিন পর রায় দিলেন শিয়ালদা আদালত। ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের মামলায় হাসপাতালটির কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিচারক অনির্বাণ দাস। রায়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও সোমবার দুপুর 12:30টায় সাজা ঘোষণার দিনক্ষণ ধার্য করেছেন আদালত। সিবিআইয়ের তদন্তে ধর্ষণ ও খুনের একমাত্র অভিযুক্ত সঞ্জয়। আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে তদন্ত সংস্থাটি। বিচারকও তার রায়ে মৃত্যুদণ্ড দেয়ার আভাস দিয়েছেন। 2024 সালের 9 আগস্টের ঘটনায় বিশেষ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ হয় গত 4 নভেম্বর। জয় নিয়ে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে 5 উইকেটে। মালয়েশিয়ার ক্রিকেট ওভাল স্টেডিয়ামে টস জিতে আগে নেপালের কন্যাদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের কিশোরীরা। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিং আর আঁটোসাঁটো ফিল্ডিংয়ে বেশি দূর যেতে পারেনি হিমালয় কন্যারা। দলীয় 3 রানে প্রথম উইকেট হারানো দলটি গুটিয়ে যায় মাত্র 52 রানে। নেপালের 5 জন ব্যাটার হন রান আউটের শিকার। বল হাতে মাত্র 11 রানে 2 উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। স্কোরবোর্ডে 11 রান তুলতেই 3 উইকেট হারিয়ে ফেলে তারা। তবে সাদিয়া ইসলামের 16 আর অধিনায়ক সুমাইয়ার 12 রানে ছোট লক্ষ্যমাত্রা সহজে পাড়ি দেয় টাইগার্স কন্যারা। বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন, যেখানে 5 জনই ইংলিশ ক্রিকেটার। উইজডেনের সেরা একাদশের ওপেনিংয়ে আছেন ভারতের জয়সাল ও ইংল্যান্ডের বেন ডাকেট। 5 ইংলিশ, 3 ভারতীয়, 2 কিউই আর 1 লঙ্কানকে দিয়ে সাজানো একাদশে জায়গা হয়নি কোনো অস্ট্রেলিয়ান, পাকিস্তানি কিংবা বাংলাদেশি কোনো ক্রিকেটারের। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।